দুটো কোথাও না কোথাও গিয়ে একই, কিন্তু দুটো আবার আলাদা। কেন আলাদা সেটাই আমাদেরকে আজকে বুঝতে হবে। চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের মূল বক্তব্য হচ্ছে যে সেন্টার একজন চাইল্ড থাকবে বা একাধিক চাইল্ড থাকবে, তাদেরকে সেন্টার করে পুরো শিক্ষা ব্যবস্থাটা চলবে। প্রোগ্রেসিভ এডুকেশন প্রোগ্রেসিভ মানে আমরা এটাকে কি দেখেছিলাম বলো? হ্যাঁ, না ওটা তো স্লোলি। প্রোগ্রেসিভ মানে স্টেপ থাকবে। প্রোগ্রেসিভ মানে প্রগতিশীল, যেটা সবসময় সামনের দিকে এগিয়ে যায়, যেটা স্ট্যাটিক না, মানে যেটা থেমে থাকে না। আমাদের আমাদের যে জিনিসগুলো পড়ানো হয়, যেমন ধরো কি বলবো, হিস্ট্রি মোটামুটি স্ট্যাটিক। হিস্ট্রি প্রোগ্রেসিভ না, কিন্তু আর্টসের মধ্যে পলিটিক্যাল সায়েন্স আবার প্রোগ্রেসিভ। কারণ কি, এটা পরিবর্তন হচ্ছে, অ্যামেন্ডমেন্ট হচ্ছে। সায়েন্স টোটালটাই প্রোগ্রেসিভ। সায়েন্স আজকে যেটা ঠিক দেখা গেল যে কালকে সেটা ভুল হয়ে গেল। হতেই পারে। তো সায়েন্স হচ্ছে পুরোপুরি প্রোগ্রেসিভ, আর্টসের কিছু পার্ট হচ্ছে স্ট্যাটিক, কিছু পার্ট প্রোগ্রেসিভ। এটা হলো প্রোগ্রেসিভ। আর চাইল্ড সেন্ট্রিক কোনটা? যেটাতে সবসময় ফোকাস থাকবে কার উপরে? চাইল্ডের উপরে। চলো আমরা শুরু করি। প্রথমে কি আছে, আচ্ছা, চাইল্ড সেন্ট্রিক যে এডুকেশন সিস্টেম, এর জনক হচ্ছে জন ডিবি। জন ডিবি। ওটা ওই পরের ইয়েটাতে আছে, এটাতে নেই। তো যাই হোক, আমরা শুরু করি। প্রথমে কি বলেছে, একদম কি ক্যারেক্টারিস্টিক্স থেকে শুরু করো। সেন্ট্রালিটি অফ চাইল্ড মানে এখানটাতে একজন স্টুডেন্ট কিসে থাকবে? সেন্টারে থাকবে, এবং তাকে বেস করে পড়ানো হবে। তোমরা দেখবে যে যেটা 1 থেকে 4-এর যে বাচ্চাদের পড়ানো হয়, তাদেরকে হাই বেঞ্চে বসিয়ে পড়ানো হচ্ছে। অনেক স্কুলে দেখবে যে লোয়ার কেজি আপার কেজির যে বাচ্চারা, তারা মেঝেতে বসে পড়ে, এবং সেখানে একটা না একাধিক ম্যাডাম থাকে, একটা বা অ্যাটলিস্ট দুটো ম্যাডাম তো থাকেই। ওইগুলো হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। ওখানটাতে সেন্টারে কি আছে? চাইল্ড আছে। আর যেটা 1 থেকে 4 না বলে আমরা যদি কলেজে চলে যাই, কলেজের একজন টিচার কি করে? আসে, লেকচার দেয়, চলে যায়। সেই জায়গায় তোমার কোথায় কনফিউশন হলো, তুমি কিছু জিজ্ঞেস করলে, সেই যে কমিউনিকেশনটা, সেটা কিন্তু অতটা হয় না। তো সেক্ষেত্রে ওটা কি হয়ে যায়? টিচার সেন্ট্রিক এডুকেশন, যেটা কলেজে। আর যেটা লোয়ার কেজি আপার কেজির বাচ্চাদের জন্য হচ্ছে, সেটা হচ্ছে কি, সেটা দরকার চাইল্ড সেন্ট্রিক। হলো, যেখানটাতে চাইল্ডটাই হবে কেন্দ্রবিন্দু। তারপরেই আছে দেখো অ্যাক্টিভ পার্টিসিপেশন। অ্যাক্টিভ পার্টিসিপেশন মানে তুমি ওকে সব কিছু অ্যাক্টিভিটি করতে দেবে। এখানে কি বলেছে দেখো, স্টুডেন্টস আর অ্যাক্টিভ ইন দেয়ার ওন লার্নিং, নট প্যাসিভ রেসিপেন্টস অফ নলেজ। প্যাসিভ রেসিপেন্টস মানে এই যে আমি বলছি, তোমরা যে শুনছো, তোমাদের এখানে অ্যাক্টিভিটি কম, তোমরা এখানে শুধু শুনে শুনে ব্যাপারটা বুঝছো, তোমরা প্যাসিভ এই জায়গাটাতে। আর অ্যাক্টিভ কোন জায়গাটায়? অ্যাক্টিভ যখন আমি তোমার সঙ্গে কুইজ আলোচনা করছি, কুইজের থেকেও বেশি অ্যাক্টিভ হবে যখন আমি কোনো ওপেন এন্ডেড কোশ্চেন আলোচনা করছি। মানে এমন একটা কোশ্চেন দেখা যাচ্ছে যে সবার উত্তর আলাদা আলাদা আসছে, সেখান থেকে একটা উত্তর আমরা ঠিক জায়গায় কনক্লুড করছি। সেগুলো হয় কি? অ্যাক্টিভিটি বেসড এডুকেশন। বুঝলে? এগুলো আমরা এতক্ষণ কি পড়ছি? চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, পরের বৈশিষ্ট্য আছে হলিস্টিক ডেভেলপমেন্ট। হলিস্টিক মানে তার সর্বাঙ্গীন বিকাশ হতে হবে। একটা বাচ্চার যদি সর্বাঙ্গীন বিকাশ না হয়, দেখা গেল তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হলো না। ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলতে গ্রোথকে বোঝায়, গ্রোথটাও ডেভেলপমেন্টের পার্ট। তো ফিজিক্যাল ডেভেলপমেন্ট হলো না, সে মেন্টালি কিন্তু অনেকটা চতুর হয়ে গেছে, কিন্তু বাচ্চাটা ফিজিক্যালি ডেভেলপড হচ্ছে না। তাহলে সেই বাচ্চাটাকে আমরা ঠিকঠাক মতো অ্যাটমসফিয়ার দিতে পারছি না, তাকে ঠিক প্র্যাকটিসে রাখতে পারছি না। এটা কিন্তু করা যাবে না। আমাদের কি করতে হবে? আমাদের এমন ক্যারিকুলাম রাখতে হবে, ক্যারিকুলাম মানে পাঠ্যক্রম, যেন বাচ্চাটার সর্বাঙ্গীন বিকাশ ঘটে। মানে বাচ্চাটাকে খেলতে দিতে হবে, বাচ্চাটাকে পড়তেও দিতে হবে, বাচ্চাটাকে আর্টও করতে দিতে হবে, বাচ্চাটাকে গানও করতে দিতে হবে, সব কিছু করতে দিতে হবে, যেন ওর সর্বাঙ্গীন বিকাশ হওয়ার পরে ও নিজের ফিল্ডটা বুঝতে পারে যে ও কোন দিকে এগোলে ভালো। সেই জায়গাটাতে তুমি অ্যাজ এ ফ্যাসিলিটেটার তুমি তাকে গাইড করতে পারো, কিন্তু তুমি কখনোই তার উপরে চাপিয়ে দেবে না। হলিস্টিক ডেভেলপমেন্ট মানে বোঝা গেল সর্বাঙ্গীন বিকাশ। ঠিক আছে, এরপর আছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এটা নিয়ে আর দ্বিতীয়বার বলার কিছু নেই, অনেকবার আমরা আলোচনা করেছি। প্রত্যেকটা বাচ্চার ডেভেলপমেন্টের পেস আলাদা, প্রত্যেকটা বাচ্চার নেওয়ার ক্ষমতা আলাদা, বোঝার ক্ষমতা আলাদা, সবাই ইন্ডিভিজুয়ালি আলাদা। তাই আমরা সবাইকে একই চোখে না দেখে সবাইকে আলাদা আলাদাভাবে আমাকে কি করতে হবে? প্রেফারেন্স দিতে হবে, যেটা এখানেও তোমার করা হয়। সবাইকে আলাদা আলাদাভাবে দেখি, আমরা সবাইকে নিয়েই চলি, যেন সবার সর্বাঙ্গীন বিকাশ ঘটে, সেইভাবে আমরা এগোই। দেখা গেল একটা বাচ্চা এতটা এগিয়ে আছে ডেভেলপমেন্টের জায়গায়, একটা বাচ্চা অতটা এগিয়ে নেই। তো তোমাকে কি করতে হবে? অ্যাজ এ টিচার প্রথমে এই গ্যাপটা পূরণ করতে হবে, তারপরে তুমি দুজনকে নিয়ে একসাথে চলতে পারো, কিন্তু এই গ্যাপ পূরণ তোমাকেই করতে হবে।
আর এটা গ্যাপটা বুঝবে কি করে, যখন তুমি ওদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে রেসপেক্ট করবে, যে একটা বাচ্চা একটু নিম্নমানের হতেই পারে আর একটা বাচ্চা একটু উচ্চমানের হতেই পারে। এই হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। তারপর আছে ডেমোক্রেটিক ডিসিপ্লিন। ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক। গণতান্ত্রিক মানে তোমাকে কি বলছিল যে ট্রান্সলেট করে দাও? কাকে বলছিল ওটা যে ট্রান্সলেট করে দেয়? সবাইকে। তো ডেমোক্রেটিক মানে, গণতান্ত্রিক মানে কি, সবার মতামত নেওয়া হবে। কেউ চুপ করে আছে এই বিষয়টা হবে না, সবার মতামত নেওয়া হবে, সবাইকে বলার সুযোগ দেওয়া হবে, এবং সবার মতামতকেই আমরা কি করব, প্রেফারেন্স দেব। মানে কেউ একজন ঠিক বলে দিল আর বাকি সবাই ওকে হা করে দেখছে, ওই বিষয়টা যেন না হয়, যেটা তোমাদের কুইজ করতে কি হচ্ছে। কেউ একজন ঠিক করে দিচ্ছে, তারপরে তোমরা কুইজ করতে গিয়ে ওটাই টিক মেরে দিচ্ছ, তাই তো? এরকম করতে গিয়ে আমাদের একজন পরিচিত, যে অনলাইনে পড়ে, ও সিডিপি ক্লাসই করে না, নাম বলছি না তার, সে সিডিপি ক্লাস করে না, কারণ সে গ্রুপ সিডি এর জন্য পড়াশোনা করছে। তার সিডিপির দরকার নেই, তার বিএড ডিএল এর ডিগ্রি নেই। এবার মজার বিষয়টা হচ্ছে ও একটা ভুল উত্তর দাগিয়ে দিয়েছিল, এবং তারপরে সবাই ভুল উত্তরটা করেছিল তোমরা এর আগের কুইজে, ঠিক আছে? তো ওরকম না, কাউকে ফলো করার বিষয় নেই, তুমি নিজের মতামতটা নিজেকে প্রকাশ করতে হবে। সিডিপিতে এমনিও উত্তরের মধ্যে কনফিউশন তো তৈরি হয়ই, কারণ এগুলো সব ওপেন এন্ডেড উত্তর থাকে, আগের চ্যাপ্টারটা বাদ দিয়ে। আচ্ছা, এই গেল আমাদের চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। এর জনককে জন ডিবি। চলো এবার আমরা যাচ্ছি প্রোগ্রেসিভ এডুকেশন। প্রোগ্রেসিভ এডুকেশন মানে একটু আগেই বললাম, যেটা স্ট্যাটিক নয়, যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, গ্রেটার গুডের জন্য পরিবর্তন হচ্ছে। মানে আজকে ধরো এখন পর্যন্ত আমরা জানি, সায়েন্স হয়তো, মানে সায়েন্স নিয়ে একটা এক্সাম্পল বলি, এখন পর্যন্ত আমরা জানি যে আমরা একটা সোলার সিস্টেমে আছি। সেই সোলার সিস্টেমটা হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করছে। এই সোলার সিস্টেমটাও একটা গ্যালাক্সিতে রয়েছে, যে গ্যালাক্সিটার নাম কি? মিল্কি ওয়ে, আকাশগঙ্গা। এরকম প্রচুর গ্যালাক্সি রয়েছে, মানে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। আমরা যতদূর দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ইউনিভার্স, আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সের একটা বেরিয়ার রয়েছে। নর্মালি আমাদের মনে হয় যে আমরা ইউনিভার্সে রয়েছি এবং এত এত গ্যালাক্সি রয়েছে, এত এত স্টার রয়েছে, এবং প্রত্যেকটা স্টারেরই প্ল্যানেটোরিয়াম সিস্টেম রয়েছে, মানে এরকম পৃথিবীর মতো অনেক গ্রহ রয়েছে, ঠিক আছে, এত এত বিষয় আছে। আমরা এখনো পর্যন্ত এটা জানি। রিসেন্ট একটা স্টাডি, মোটামুটি ধরে নাও 2 থেকে 3 মাস আগে একটা স্টাডি বেরিয়েছে, সেটাতে বলছে যে মনে করা হচ্ছে যে আমাদের এই ইউনিভার্সটা একটা ব্ল্যাক হোলের মধ্যে আছে। ব্ল্যাক হোল সম্বন্ধে তোমাদের আগে বলা হয়েছিল, মানে প্রত্যেকটা গ্যালাক্সির সেন্টারে ব্ল্যাক হোল আছে। যেমন আমাদের সেন্টারে সূর্য আছে, সূর্যের মাস খুব বেশি, সেজন্য পৃথিবীর মতো গ্রহগুলো ওকে প্রদক্ষিণ করছে। সেরকম প্রত্যেকটা গ্যালাক্সির সেন্টারে একটা খুব ম্যাসিভ মাসযুক্ত অবজেক্ট আছে, সেটা হচ্ছে ব্ল্যাক হোল, যাকে পুরো গ্যালাক্সিটা অরবিট করছে, সূর্যও তাকে অরবিট করছে, সূর্যের মতো হাজার হাজার কোটি কোটি নক্ষত্র তাকে অরবিট করছে। এরকম অনেকগুলো গ্যালাক্সি একটা জিনিসকে অরবিট করছে, সেখানেও একটা ব্ল্যাক হোল রয়েছে, ঠিক? তাহলে ব্ল্যাক হোলের মধ্যেও ব্ল্যাক হোল রয়েছে, এরকম একটা থিওরি আসছে। কেন মনে করা হচ্ছে? কারণ একটা ছবি তোলা হয়েছিল, ছবিতে দেখা গেছিলো যে সব ইউনিভার্সগুলো আমাদের এখনো পর্যন্ত ধারণা অনুযায়ী 50% একদিকে ঘুরবে, বাকি 50% অন্যদিকে ঘুরবে। একটা কাউন্টার ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ, তাহলেই দুটো কাউন্টার ব্যালেন্সড হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে 20 বা 10% একদিকে ঘুরছে, বাকি 90% অন্যদিকে ঘুরছে। এটা তখনই সম্ভব যখন রোটেটিং ব্ল্যাক হোলের মধ্যে কোনো বস্তু থাকে, সে কী করে ইনফ্লুয়েন্স করে বাকি 90%কে তার অনুযায়ী ঘোরার জন্য। ব্ল্যাক হোল সম্বন্ধে আমরা কি জানি? জানো কিছু? ব্ল্যাক হোল নিয়ে যে এত কিছু বললাম, ব্ল্যাক হোল সম্বন্ধে আমরা সত্যি কিছু জানি না। ব্ল্যাক হোল কী করে ফর্ম হয় না হয় এগুলো জানি, এবং খুব মজার জিনিস, ব্ল্যাক হোল কী করে ফর্ম হয় এটাতে খুব মানে বড় অবদান রয়েছে আমাদের একজন বিজ্ঞানীর। জানো কার? না, মানে ওটা নিয়ে বলেছিল, ওটার একটা লিমিট আছে, ওই লিমিটের বাইরে গেলে কোনো তারা ব্ল্যাক হোলে পরিবর্তন হতে পারে, ওটাকে বলে চন্দ্রশেখর লিমিট, বুঝলে? সূর্যের তুলনায় 10 গুণ বেশি ভারী যদি কোনো তারার মৃত্যু হয়, তাহলে সে ব্ল্যাক হোলে পরিণত হয়। সূর্য ব্ল্যাক হোলে পরিণত হতে পারবে না, তারার মৃত্যুর পরে সেটা ব্ল্যাক হোলে পরিণত হয়। তো যাই হোক, এত কিছু আমরা জানলাম, কিন্তু আমরা এখন কি বুঝতে পারছি বা কল্পনা করা হচ্ছে যে আমরা একটা ব্ল্যাক হোলের মধ্যে আছি। এটাও এখনো কনফার্ম না, এটা হয়তো পরবর্তীকালে কনফার্ম হবে, বুঝলে? তো এই হচ্ছে বিষয়। তো প্রোগ্রেসিভ এডুকেশন এটাই,
যে আমার আজকের যে ধারণা কিছুদিন পরে সেটা চেঞ্জ হবে। বহুদিন পর্যন্ত মনে করা হতো যে সূর্য কি করছে, পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে। তারপরে ধারণাটা তো চেঞ্জ হলো, চেঞ্জ হয়ে কি হলো, যে পৃথিবী সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে, ঠিক না? তো এই হচ্ছে বিষয়। আরও একটা জিনিস, তোমরা সায়েন্স নিয়ে যখন আলোচনায় হচ্ছে, প্রথমে আমরা লাইটকে দেখতাম অ্যাজ এ কিসে দেখতাম, অ্যাজ এ পার্টিকেল, একটা কণা। পরে আমরা দেখলাম যে লাইট একটা ওয়েভ, মানে লাইটের দুই ধরনের ধর্ম আছে, একটা কণা ধর্ম আছে, একটা তরঙ্গ ধর্ম আছে। মানে লাইটের কিছু কিছু ফেনোমেনা আমরা দেখছিলাম যেটা লাইটের যে কণা ধর্ম সেটা দিয়ে প্রমাণ করতে পারছিলাম না আমরা, সেখানটাতে গিয়ে আমরা মানে থমকে যাচ্ছিলাম। লাইটের কণা ধর্মের অ্যাপ্লিকেশন বলতে পারবে কেউ? এগুলো জেনারেল নলেজ, এখান থেকে পুট করে একটা কোশ্চেন চলে আসবে তোমাদের ইভিএসে। লাইটের কণা ধর্মের অ্যাপ্লিকেশন সোলার, কি না বলে, সোলার সেল, সোলার প্যানেল। সোলার প্যানেলে কি হয়, ফোটন কণা পড়ে, আর ফোটন কণাটা ইলেকট্রনকে ধাক্কা মারে, তার ফলে ইলেকট্রন যাচ্ছে, আর ইলেকট্রন যাচ্ছে ফলেই কি হচ্ছে, ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। এটা কণা ধর্ম। তরঙ্গ ধর্মের অ্যাপ্লিকেশন, লাইফাই অ্যাপ্লিকেশন, হ্যাঁ, মানে কণা ধর্ম, তরঙ্গ ধর্মটা বুঝছে কি করে? মজার জিনিস, আমাদের যে রিফ্লেকশন পড়ানো হয়েছে, হ্যাঁ, ইনফ্রারেড রে, হ্যাঁ, এগুলো মানে এদের সবারই কণা ধর্ম আছে। আমরা বুঝছি কি করে? আমরা রিফ্র্যাকশন অফ লাইট পড়েছি, আলোর প্রতি সরণ। প্রতিসরণে কি দেখেছিলাম, আলোটা এরকম করে পড়লো, তারপরে একটু ট্যারা হয়ে গেল না? এই ট্যারাটা কেন হয়? কোনোদিন কোশ্চেন করেছো নিজেকে? মিডিয়াম চেঞ্জের জন্য ট্যারা হয়, কেন হয়? ডেনসিটি চেঞ্জ হলো, ডেনসিটির জন্যই হয়, ডেনসিটি চেঞ্জ হচ্ছে বলেই হচ্ছে। এটা যদি এয়ার হয়, মানে ঘন মাধ্যম, এই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আলো কি হয়, লম্বের কাছাকাছি চলে আসে, কাছাকাছি চলে আসলো। কেন আসলো? দুটো মাধ্যম চেঞ্জ হলো, এটাকেই বলা হয় প্রতিসরণ। এই অবস্থায় চেঞ্জ হলো, কেন চেঞ্জ হলো? তাহলে আমাদের এটা পড়ানো হয়েছে, কিন্তু আলোর তরঙ্গ ধর্ম পড়ানো হয়নি। আলোর তরঙ্গ ধর্ম কখন পড়লাম? 11-12 এসে পড়লাম। তো যারা 10 পর্যন্ত সায়েন্স পড়েছে শুধু ওটা পড়ে থেকে গেল। তো বেসিক্যালি এটা আলোর তরঙ্গ ধর্মের জন্যই হয়। তরঙ্গ ধর্ম দিয়েই বোঝানো সম্ভব যেখানে কেন হচ্ছে। দেখো, আলো যখন যায় সামনের দিকে, প্রপাগেট করছে আলো, আমরা কি ভাবি যে একটা আলোর কণা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আলো যখন যায়, আলোর তরঙ্গ মুখগুলোর সামনে যায়। মানে ধরে নাও তুমি জলে ঢিল ফেললা, ঢিল ফেলার ফলে জলে যে ডিস্টারবেন্সটা তৈরি হলো, তরঙ্গগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তো ওইগুলোকে বলে তরঙ্গ মুখ, ঠিক আছে? তরঙ্গের মুখ, ওয়েভ ফেস। তাহলে ওয়েভ ফেস সামনের দিকে যাচ্ছে, ঠিক? আচ্ছা, আলোর মাধ্যম ভেদে বেগের পরিবর্তন হয়। আলো সব থেকে বেশি কোন মাধ্যমে চলে? শূন্য মাধ্যমে। ভ্যাকিউমে সব থেকে বেশি চলে। যত ডেন্স হয় তত ওর বেগটা কমে যায়, ঠিক? তাহলে এই তরঙ্গ মুখগুলো এরকম গোল গোল করে না, যদি না ভেবে আমরা যদি স্ট্রেট লাইন ভাবে ভাবতে পারি, তো ভাবতে পারি, তাহলে এইখানে একটা তরঙ্গ মুখ ছিল, এখানে একটা তরঙ্গ মুখ ছিল, এখানে মাধ্যম পরিবর্তন হয়েছে? হয়নি, পুরোটাই এয়ারে, বাতাসে। তাহলে এখানটাতে আলোটা কি বেকার কোনো চান্স আছে? কোনো চান্স নেই, স্ট্রেট লাইনে যাচ্ছে। মাধ্যমটা এখানে এসে পরিবর্তন হলো। এবার দেখো, এই যে তরঙ্গ মুখের অর্ধেকটা পোর্শন কিসে আছে? এয়ারে আছে। অর্ধেকটা পোর্শন কিসে আছে? জলে। যেটা জলে আছে তার বেগটা কম, আর এয়ারে যে আছে তার বেগটা বেশি। তাহলে এটা এরকম ট্যারা হয়ে যাবে না? এটা যখন এই ট্যারা হয়ে গেল, পরের তরঙ্গ মুখগুলো এইভাবে পড়তে শুরু করলো, সেজন্য আলোটা এখানটাতে কি হলো, লম্বর দিকে বেড়ে গেল। উল্টোভাবে ভাবলেও সেম, যদি তুমি এখান থেকে আলোটাকে পাঠাও, তাহলে এখানে একটা তরঙ্গ মুখ তৈরি হবে, যার কি হবে, জলের দিকে যে তরঙ্গ মুখটা আছে, যে পোর্শনটুকুটা, সেখানে বেগ কম আর ওদিকে বেগ বেশি। তাহলে এখানটাতে আবার টর্ক তৈরি হয়ে এরকম করে ঘুরে যাবে জিনিসটা। ঘুরে যাওয়ার ফলে এটা কি হবে, লম্ব থেকে দূরে সরে গেল, তাই না? সমঝে? তাহলে আমাদের আলোর যে এই তরঙ্গ ধর্মটা, সেটা আমাদের তখন পড়ানোই হয়নি। প্রোগ্রেসিভ এডুকেশন বলে যে এটা তোমাকে পড়াতে হতো, বুঝলে? কারণ ধরো আমাদের 9-10-এর সিলেবাস আর 11-12-এর সিলেবাসে হিউজ একটা গ্যাপ ছিল। এখন কিছুটা কমেছে, কারণ আমরা প্রোগ্রেসিভ এডুকেশনে বিশ্বাসী। আমাদের সিলেবাস চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, স্ট্যাটিক নয় কিছু, বুঝলে? চলো, সিডিবি পড়তে পড়তে সায়েন্স পড়ে নিলাম। তো প্রোগ্রেসিভ এডুকেশনও জন ডিউইর ভূমিকা রয়েছে।
প্রোগ্রেসিভ এডুকেশনে জন ডিউই কি বলেছে, কি প্রিন্সিপালস কি আছে, ধর্ম কি কি রয়েছে। প্রথমত হচ্ছে লার্নিং বাই ডুইং। আমি করব, করে নিয়ে শিখবো, বই পড়ে না, করে নিয়ে শিখবো মানে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করব। আমার কি থাকবে সেখানটাতে, ভূমিকা থাকবে, অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে, তারপরে আমি শিখবো। তাহলে এর আগেও অ্যাক্টিভ পার্টিসিপেশনের কথা বলা হয়েছিল কিন্তু চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে, এখানেও বলা হলো, সাদৃশ্য আসলো। তাহলে এখানটাতে কি হবে, করব, তারপরে আমরা সেই যে আউটকামটা পাচ্ছি সেটা থেকে আমরা শিখবো, লার্নিং বাই ডুইং। আচ্ছা, তারপরে কি আছে, প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। প্রোগ্রেসিভ এডুকেশনের উদ্দেশ্য এটা যে তোমাকে ক্রিটিক্যালি কোনো কিছু ভাবতে সাহায্য করবে। তোমাকে এরকম কোশ্চেন কখনোই করবে না যে যেটার উত্তর হাঁ বা নাই আসবে। তোমাকে এরকম কোশ্চেন করবে যেখানটা তোমাকে ভাবতে হবে, লজিক্যালি তোমাকে একটা উত্তরের জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। সেই এডুকেশন সিস্টেমটাকে কি বলা হবে, প্রোগ্রেসিভ এডুকেশন সিস্টেম। কারণ কি, দেখো প্রোগ্রেসিভ মানে জিনিসটা তো সামনের দিকে এগোচ্ছে। তুমি যখন লজিক্যালি থিঙ্ক করছো তখনও তুমি জিনিসটাকে সামনের দিকে প্রপাগেট, সামনের দিকে নিয়ে যাচ্ছ। এবার কোথাও না কোথাও গিয়ে তোমার লজিক আর বইয়ের লজিক বাধা পেল, পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে তোমার লজিক ঠিক ছিল। প্রোগ্রেসিভ এডুকেশন কি মানে, তাহলে পরের যে বইটা সংস্করণ হবে সেখানটাতে তোমার লজিককে রাখা হবে। আমাদের একজন বায়োলজি টিচার ছিলেন, ওনার কাজই ছিল ক্লাসে এসে বইয়ের ভুল ধরা, বইয়ের সংজ্ঞা থেকে শুরু করে সব কিছু উনি লেখাতেন। আর এবার মজার বিষয়টা হতো খাতা দেখার সময় পরীক্ষার, ও কোশ্চেন করলে তো অসুবিধা নেই, তো সিলেবাসে কোশ্চেন করবে। ওরা যদি খাতা দেখে, যদি আমরা ও যেটা লিখেছে সেটা যদি লিখি তাহলে নাম্বার পাবো, যদি অন্য কিছু লিখি তাহলে নাম্বার পাবো না। আচ্ছা, আরেকজনই ওই সাবজেক্টের টিচার ছিলেন, যদি ওই টিচারের সংজ্ঞা লিখি, বইয়েরটা না লিখে, তাহলে নাম্বার পাবো না। ওই জন্য বায়োলজিতে তাও এ নাম্বার দিত, মানে মানতো সব কিছু, কিন্তু যে এসে বইয়ের ভুলগুলো ধরে যেত, এবং লেজিট ভুল ধরতো, মানে কোনো কিছু একদম মনে হতো না যে ভুল, সব কিছু একদম ঠিকঠাক বলতেন উনি। তো উনি খাতা দেখলে 50-এ হায়েস্ট মার্ক যেত 30, ওটা হয়তো ফার্স্ট বই পেয়েছে, তারপরের ছেলেটাই পেয়ে গেল 17, তারপরে মোটামুটি 50 জনের মধ্যে 20 জন ফেল, এরকম হতো। তো প্রোগ্রেসিভ এডুকেশন ওটাকে সাপোর্ট করে, যে ভুলটা ধরছেন স্যারটা সেটা কিন্তু ঠিকই ধরছেন, বুঝলে। আচ্ছা, কোলাবোরেটিভ লার্নিং। কোলাবোরেটিভ লার্নিং মানে কোলাবোরেশন, মানে একজনের সঙ্গে তুমি কোলাব, এখন যা হচ্ছে না ডিএম ফর কোলাব না কোলাব ফর ডিএম কি বলে, ছবি তোলার জন্য কাজকর্ম করার জন্য বলে না, তো কোলাব মানে কি একসাথে মিলে কাজ করা। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এটার কথা কি বলা হয়েছিল, এটা কিভাবে আমরা দেখেছিলাম, ডেমোক্রেটিক ক্লাসরুম, যেখানে সবার কথা শোনা হবে। কোলাব মানেও তাই, দলগতভাবে কাজ করছে, সবার কথা শুনছি। হ্যাঁ, গ্রুপ স্কিলটাকে এখানটাতে ডেভেলপমেন্ট, মানে গ্রুপ স্কিলটাকে আমি কি করব, বিকশিত করব, ঠিক, কোলাবোরেটিভ লার্নিংয়ের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, রোল অফ এ টিচার। টিচার কি করবে এখানটাতে, শুধু গাইড করবে, প্রায়োরিটি দেওয়া হবে, টিচার শুধু গাইড করবে, টিচার কোনো কিছুই করে দেবে না। মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির গল্পগুলো প্রথম থেকে একই রকম, কিন্তু প্রথমে আমরা পড়েছিলাম এগুলো, স্ক্যাফোল্ডিং পড়েছিলাম, মনে পড়ছে স্ক্যাফোল্ডিং কি, কি করে ও জাস্ট একটু হালকা হেল্প করে দেবে, স্ক্যাফোল্ডার টিচার। এখানেও সেই কথাটাই বলা হয়েছে, অ্যাজ এ টিচার তুমি কি করবে, ওকে গাইড করবে, দেখবে ও কোনো কিছু ভুল করছে কিনা, তুমি ভুল করলে তাকে বুঝিয়ে দিলে যে না এটা ভুল হচ্ছে, এটা তুমি ঠিক করে করো, এরকম না যে তুমি ওর এক্সপেরিমেন্টটা করে দিলে। ওই করবে এবং ও করার মাধ্যমে শিখবে। আচ্ছা, ফ্লেক্সিবল কারিকুলাম। কারিকুলাম কী হবে, ওই যে বললাম পাঠ্যক্রম সবসময় ফ্লেক্সিবল হবে। ওই যে টিচারটাও স্বাধীনতা পেয়েছিল এই জন্যই, কারণ আমাদের স্কুলে পাঠ্যক্রমকে এরকম ফ্লেক্সিবিলিটি দেওয়া হতো। তো এরকম অনেক গল্প আছে আমাদের স্কুলের, বলবো মাঝে মাঝে। এমন কোশ্চেন করেছিল একবার ম্যাথের, 90% স্টুডেন্ট ফেল করে গেছিল, বিবেকানন্দ। তারপরে যিনি আর কি কোশ্চেন করেছিলেন, উনি ফিজিক্সের টিচার, উনি ক্লাস 8 না 9-এর কোশ্চেন করেছিলেন। তো আমাদের মহারাজ ছিল, হ্যারি পটার দেখেছো, ঠিক আছে, হ্যারি পটার, হ্যারি পটারের যে কী জানো ইয়েটার নামটা ভুলে যাচ্ছে, হগওয়ার্টসের যে প্রিন্সিপাল ছিল, ডাম্বলডোর। আমাদের মহারাজ অনেকটা ওরকমই ছিলেন। তো সব স্টুডেন্টরা গিয়ে বলেছে, অন্যান্য মহারাজ বলতে আমাদের হেডমাস্টার, অন্যান্য হেডমাস্টার বলে ভাগ, ঠিকই আছে ফেল করেছিস, পাস করে দেবো বা পর, এরকম কিছু বলতো। ওই মহারাজ কী করেছিল, স্যারটাকে মানে যে ক্লাস নিচ্ছিল ওই ক্লাসে গিয়ে বললো যে এই কোশ্চেনটা একটু আপনি সলভ করে দেবেন। আমাদের 20 মিনিটের টিফিন হতো, 10 মিনিটের আগে একটা বাথরুমের টিফিন হতো, ওটা দুটো পিরিয়ডের মাঝখানে হয়ে যেত, আর মানে 30 মিনিটের টিফিনকে 2 ভাগে ডিভাইড করে লাস্টে 20 মিনিটের টিফিন।
ওর পরীক্ষাতে 2 ঘন্টার, ওই 2 ঘন্টার প্রশ্ন স্যারটাকে 20 মিনিটে করতে হবে। 20 মিনিটও সলভ করে দেবে, তারপর বাকিদের বোঝাবে। অ্যাজ এ টিচার ওটাই তো এক্সপেক্ট করে সবাই ওর কাছ থেকে। সে পারেনি, চকটক ছুঁড়ে চলে গেছিল। তো এই হচ্ছে বিষয়। এরকম অনেক গল্প আছে আমাদের স্কুলে, মাঝে মাঝে বলবো, মজা পাবে। তো আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেল প্রোগ্রেসিভ এডুকেশন। প্রোগ্রেসিভ এডুকেশন, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, এই দুটো সম্বন্ধে আইডিয়া পরিষ্কার? পরিষ্কার একদম? ওকে। এরপরে আমরা ঢুকবো হচ্ছে ইন্টেলিজেন্স নিয়ে আমরা একটু আলোচনা করব। ইন্টেলিজেন্স মানে, বলো বাংলা বলো, ট্রান্সলেশন। বুদ্ধিমত্তা। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাংলা জানো গো? কৃত্রিম বুদ্ধিমত্তা। এখানে হচ্ছে অনলি রিসোর্স দ্য টেক্সট বুককে প্রাধান্য দেওয়া হয়েছে। এই প্রোগ্রেসিভ এডুকেশনের এখানে যে ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস আছে না, বাইপোলার, ট্রিপোলার, মানে যেখানে হচ্ছে স্টুডেন্ট, ক্যারিকুলাম আর এনভায়রনমেন্ট, হ্যাঁ, সেখানে হচ্ছে মানে এনসিআরটি মানে অনলি রিসোর্স ফর দ্য টেক্সট বুক, মানে টেক্সট বুককে প্রাধান্য দেওয়া হয়েছে। মানে বাচ্চারা টেক্সট বুকের ওই আকার, সিম্বল এগুলোকে বেশি প্রাধান্য দেবে এখানে বলা হয়েছে। আচ্ছা। যদিও ফ্লেক্সিবল কারিকুলাম মানে কিন্তু কারিকুলাম চেঞ্জ হতে পারে, পাঠ্যক্রম নমনীয় হবে, হতে পারে, কিন্তু নমনীয় হবে, কিন্তু ওরা বই থেকে শিখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হতেই পারে। আচ্ছা, এরপরে আমরা যাই ক্রিটিক্যাল অ্যান্ড মাল্টি ডিরেকশনাল অ্যাপ্রোচ টু বিল্ডিং ইন্টেলিজেন্স। মানে ক্রিটিক্যাল মানে আমরা ক্রিটিসাইজ করব, ক্রিটিসাইজ করা মানে কাউকে ক্রিটিসাইজ করা মানে সমালোচনা করব তাকে নিয়ে। আর তার প্রতি আমরা কি করব, মাল্টি ডিরেকশনাল অ্যাপ্রোচ মানে বিভিন্নভাবে দেখব, বা ইন্টেলিজেন্সের যে বিভিন্ন দিক রয়েছে সেই জিনিসগুলো দেখব। আইকিউ নিয়ে তোমাদের এটাকে বলা হয়েছিল, আইকিউ এর ফর্মুলা কে বলতে পারবে? ইন্টেলিজেন্স কোশেন্ট। কেউ পড়ছে না বাড়িতে? হ্যাঁ, মেন্টাল এজ। এটা হয়ে যাচ্ছে কোলাবোরেটিভ লার্নিং, সবাই মিলে একসাথে। মেন্টাল এজ, মেন্টাল এজ বাই ফিজিক্যাল এজ ইন্টু 100, তাই তো? এটার বিভিন্ন মানের পরিমাপ আছে, এগুলো নিয়ে এখন তোমাদের আলোচনা করা হয়নি, শুধু এইটুকু বোঝানো হয়েছিল। পরীক্ষার মাধ্যমে টেস্ট হয়, ওটাই আইকিউ টেস্ট। কারো কারো দেখা যায় 140-এর উপরে আছে, খুব ভালো আইকিউ। কারো দেখা যায় 70-এর নিচে আছে, ওর মেন্টালি ডেভেলপমেন্ট হয়নি। তো এরকম স্টেপ মানে ভাগ আছে। তো এটা হচ্ছে আইকিউ এর ফর্মুলা। এবার আমরা আইকিউকে ক্রিটিক করব। প্রথমত আইকিউকে ক্রিটিক করা হয়েছে এটা বলেই, পড়ো দেখো, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন ইন্টেলিজেন্স কি বলছে, মডার্ন সাইকোলজি চেঞ্জেস দ্য ট্র্যাডিশনাল নোশন অফ অ্যাজ এ সিঙ্গেল ফিক্সড ট্রেট লাইক আইকিউ। এটা, এই লাইনটার অর্থ হচ্ছে, ট্রেট মানে কি? যখন আমি তোমাদের হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট পড়েছিলাম সেখানে এই লাইনটা এসেছিল। ট্রেট রিলেটেড টু জিন, যেটা আমরা বাবা মায়ের কাছ থেকে পাই। হেরিডিটি মানে বংশগতি। বংশগতি পড়ানোর সময় এই ট্রেটের কথা বলা হয়েছিল। আমরা বাবা মার কাছ থেকে চোখের কালার, এখানে কি আছে, এখানে কি আছে, চুল, এগুলো দেখেছিলাম, পেয়েছিলাম, যেগুলো ফিক্সড। সেখানে একটা কথা বলা ছিল, আইকিউও কিন্তু ফিক্সড। আইকিউ ফিক্সড বলা ছিল না, অ্যাকচুয়ালি কি বলা ছিল, যে আইকিউ এর আপার লিমিটটা ফিক্সড। আপার লিমিট মানে একজন ছেলের বাবা মায়ের যদি আপার লিমিট, বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজনের যদি যেটা সব থেকে বেশি, সেটাই সেই বাচ্চাটার আইকিউ হতে পারে, হয় সেটা হবে বা তার থেকে কম হবে। এটা এই হেরিডিটি চ্যাপ্টারটাতেই বলা ছিল, বলেছিলাম, মনে করো, মনে পড়ছে, তাই তো? কিন্তু মডার্ন যে চিন্তা ভাবনা, সেটাতে কি করা হচ্ছে, সেটাতে বলা হচ্ছে যে আইকিউ এর এরকম আপার লিমিট কোনো ফিক্সেশন থাকে না, আইকিউকে পরিবর্তন করা যায়, মানে আইকিউকে বাড়ানো যায়, একটা বাচ্চার মেন্টাল এজ বাড়ানো যেতে পারে। বুঝতে পারলে? তো সেটাই ক্রিটিসাইজ করেছে। আরেকটা জিনিস আছে এর সাথে, আমরা যখন আইকিউ মাপি, আইকিউটা বেসিক্যালি মাপা হয়
লজিক্যাল কিছু প্রশ্নপত্র দিয়ে। অঙ্ক টঙ্ক মানে রিজনিং করেছো ব্যাংকের বিভিন্ন পরীক্ষার রিজনিং হয়, সেগুলো তো অনেক লজিক খাটে, তো টাইম দিতে হয়, তার মধ্যেই ওই টেস্টটা হয়। এবার এরকম হতেই পারে যে একটা বাচ্চা ও রিজনিং করতে পারে না, লজিক্যালি ভাবতে পারে না, তারে জমিন পারে দেখানো হয়েছিল, কিন্তু ও কী পারে, ও আর্ট পারে ভালো। তো সেখানটাতে বলা হচ্ছে যে মাল্টি ডিডাকশন পড়বো আমরা ইন্টেলিজেন্সের। তো আর্ট পারা এটাও একটা ইন্টেলিজেন্সের ডিরেকশন। কেউ গান ভালো পারে, সেটাও একটা কি বুদ্ধিমত্তার ডিরেকশন। সে যতটা ভালো গান পারে, একজন ছেলে যে ভালো ম্যাথ পারে, সে কিন্তু অত ভালো গান করতে পারে না। তাহলে যে আইকিউ টেস্টটা যে করা হচ্ছে, আইকিউ টেস্টটা কি কে গান ভালো পারে এটার উপরে করা হয়? করা হচ্ছে কি? করা হচ্ছে না। কিসের উপরে করা হচ্ছে? যে সে লজিক্যালি কতটা ভাবতে পারছে তার উপরে। এই জায়গাটাতে আইকিউ টেস্টের বা আইকিউ এর খামতি রয়ে গেছে, যে এটা ওভারঅল যে একটা বাচ্চার বা একটা মানুষের যে পুরো জিনিসটা দেখা, সেটা কিন্তু দেখা হয় না সেখানটাতে শুধুমাত্রই ওই মেন্টাল এবিলিটিটা দেখা হয়। বুঝলে? আচ্ছা, এটা হলো আইকিউকে ক্রিটিক করা। এরপরে কি আছে? এই যে পরের লাইনে আছে ক্রিটিক অফ সিঙ্গেল ফ্যাক্টর থিওরিজ। সিঙ্গেল ফ্যাক্টর মানে কি? ক্রিটিক্স আর্গু, মানে যারা ক্রিটিক করে তারা আর্গু করছে কি, দিস টেস্টস অফেন মেজার অনলি অ্যাকাডেমিক অর লিঙ্গুইস্টিক স্কিলস। তাই না? ওই স্কিলগুলোটা ওখানটাতে কি করে মেজার করা হচ্ছে, অ্যাকাডেমিক বা লিঙ্গুইস্টিক্স, যেটা ওর আর্টের জন্য আছে, বা কেউ ভিজুয়ালাইজ করতে পারে 3Dতে অনেক কিছু, যারা গেম বানায়, যারা আর্কিটেক্ট তৈরি করে। এটা এটা তো আমি পারবো না করতে। আমার বাবা আর্কিটেক্ট করেছে, এখানে একটা সানসেট দিয়ে দিয়েছে, এখন দেখলো। এই হচ্ছে ব্যাপার। তো এরকম একটা বিষয়। ইগনোর, এখানটাতে কি বলা হচ্ছে, শুধুমাত্র একাডেমিক বা লিঙ্গুইস্টিক স্কিলের উপরে বেস করে আমরা আইকিউ টেস্ট করি, আর আমরা কি ইগনোর করে দিই, ক্রিয়েটিভিটি, প্র্যাকটিক্যাল উইজডম আর সোশ্যাল স্কিল, এই ধরনের বিভিন্ন জিনিস আমরা কি করি, যেটাকে নিয়ে আমরা যেটা আইকিউ টেস্টের মধ্যেই পড়ে না বেসিক্যালি। সোশ্যাল স্কিল ইজ এ গুড স্কিল, মানে হিউজ স্কিল। যার ভালো সোশ্যাল স্কিল রয়েছে, সে একটা ভালো লিডার হতে পারে। ক্রিটিক্যাল অ্যাপ্রোচ দেখলাম ইন্টেলিজেন্সের। এবার আমরা দেখবো হচ্ছে কি মাল্টি ডিরেকশনাল অ্যাপ্রোচ, যেটা দিয়ে ইন্টেলিজেন্স বিল্ড করা যায়, বা ইন্টেলিজেন্সের মাল্টি ডিরেকশন কী কী রয়েছে। ইন্টেলিজেন্স কিন্তু একমুখী নয়, শুধুমাত্রই ওই যে অঙ্ক করা এটা দিয়ে ইন্টেলিজেন্স মাপা যাচ্ছে না, বিভিন্নভাবে মাপা যায়। এখানে বিভিন্ন জোনের থিওরি আছে। সব থেকে ইম্পর্ট্যান্ট থিওরি যেটা হচ্ছে হাওয়ার্ড গার্ডনারের, ওর থিওরি আমরা পড়বো। ও টোটাল 8টা দিক বলেছে, 8টা দিক দিয়ে একজন বাচ্চা বা মানুষের ইন্টেলিজেন্স মাপা যায় বা দেখা যায়। বুঝছো? পরের পেজে, হ্যাঁ, প্রথমে কি আছে, লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স কাদের হয়? যারা ভাষা বুঝতে পারে ভালো করে, ভাষা নিয়ে চর্চা করতে পারে, ভাষা নিয়ে তারা জীবিকা অর্জন করতে পারে। কারা এরা? কোনো পোয়েট। তো সেই পোয়েটটা ওই ভাষাটাকে যেভাবে বোঝে, আমার বা তোমার ক্ষমতা নেই সেভাবে বোঝার। আমি হয়তো ভালো অঙ্ক করতে পারি, কিন্তু ভালো বাংলা ভাষা বলতে পারে, বাংলা ভাষা বুঝতে পারে, লিখতে পারে, এবং তার মানে ওই কাজের মাধ্যমে আমি উদ্বুদ্ধ হই। আমি চেষ্টা করলেও পারবো না, কিন্তু আমার ভালো লাগে। তার মানে ওর ইন্টেলিজেন্স রয়েছে কোথায়? সেই ভাষাটার প্রতি। ওর দক্ষতাও রয়েছে সেই ভাষাটার প্রতি। তাহলে এই যে এখানটাতে বলা হচ্ছে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, এটা কি মাপা হচ্ছিল? সেখানটাতে মাপা হচ্ছিল? সম্ভবই না এটাকে আইকিউ টেস্টের মাধ্যমে মাপা। তাহলে এটা হলো মাল্টি ডিরেকশনের বিভিন্ন দিকের মধ্যে, বহুমুখী দিকের মধ্যে একটা আমরা দিক পেলাম, সেটা হচ্ছে কি লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বা ভাষাগত বুদ্ধি। এটা এটা আরও হয় জার্নালিস্টদের মধ্যে হয়, ওরা ভালো লিখতে পারে। কিছু কিছু জার্নালিস্টের লেখা দেখে আমাদের আর রক্ত গরম হয়ে যায়। বা এক ধরনের পেশা আছে হুম। যেখানে ভারতীয় ভাষা মানে একটা আন্তর্জাতিক ভাষা হুম। প্লাস দুটো ভারতীয় ভাষা জানা থাকলে হুম। বই ট্রান্সলেট করা, হুম, দলিল ট্রান্সলেট একদম। করা, বিভিন্ন রকম হুম। পুরনো কাগজপত্রকে ট্রান্সলেটরের হুম, কাজ মানে ওরা ভীষণ করে গুরুত্বপূর্ণ কাজ। একদম। তাহলে ওদের লিঙ্গুইস্টিক ফিল্ডে ইন্টেলিজেন্সটা ম্যাক্সিমাম। বুঝলে? আচ্ছা, লয়ার্স হতে পারে, লয়ার্সদেরও লিঙ্গুইস্টিক স্কিল কিন্তু ভালোই হয়। তারপরে লজিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স। লয়ার্স কেন হবে? ওই যে লেখে ওরা সুন্দর করে, ওই লেখার উপরে, ড্রাফটিং করে না? ওই লেখার উপরেই কেস দাঁড়ায়, কেসটা জিতবে কি জিতবে না। হ্যাঁ, অ্যাঙ্কারও হবে, বলতে পারে ভালো। সোশ্যাল স্কিলের মধ্যেও হবে অ্যাঙ্কাররা। আচ্ছা, এরপরে হচ্ছে কি লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স। এটা কাদের ভালো হয়? সায়েন্টিস্ট, ম্যাথামেটিক্স, এদের কোথায় লাগে লজিক সায়েন্সে?
পুরোটাতেই লজিক লাগে, লজিকের উপরেই দাঁড়িয়ে রয়েছে। ওই যে বলছিলাম প্রোগ্রেসিভ, হ্যাঁ। তারপরে ম্যাথামেটিক্যাল রিজনিং সায়েন্টিস্টের কোথায় লাগে? রকেট সায়েন্স বলে না, একটা রকেটের যদি ভুল একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে সেই রকেটটা যে পাথে যাওয়ার কথা, এক চুল যদি ম্যাথে গন্ডগোল হয়ে যায়, তাহলে সেই পাথটা চেঞ্জ হয়ে গিয়ে রকেটটা নষ্ট হয়ে যাবে। তাহলে প্রচুর এই জিনিসপত্রগুলো লাগে। সেই জায়গাটাতে যদি একজন লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সের মানুষকে বসিয়ে দেওয়া হয়, সে পারবে করতে? পারবে না। তাহলে প্রত্যেকের আলাদা আলাদা ফিল্ড রয়েছে। লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স যা রয়েছে সেই জায়গাটাতে সেই সায়েন্টিস্ট গিয়েও কিছু করতে পারবে না কিন্তু। তারপর হচ্ছে স্পেশিয়াল ইন্টেলিজেন্স। এটা কি? আচ্ছা, এটা কি তোমার ওখানে কি একই জিনিস আছে? হ্যাঁ, স্পেশিয়াল। স্পেশিয়াল ইন্টেলিজেন্স কি? স্পেশিয়াল অডিও শুনেছ? সে এয়ারপড আইফোনে একটা ফিচার, স্পেশিয়াল মানে চারপাশ থেকে শোনা যায়, একটা 3D সাউন্ড এফেক্ট, বুঝলে? তো এই যে 3Dতে কোনো কিছু ভাবা, কল্পনা করা, এটা আমরা সবাই করতে পারি না কিন্তু। ছোটোবেলায় যখন আমাদের এই স্কোয়ার শেপটা, মানে স্কোয়ার তো না, কিউব শেপটা বোঝানো হতো, সেটাই আমরা ছবি দেখে বুঝতে পারতাম না, ছবি না দেখলে। এটা নিয়ে কাউকে বলে দাও যে এটার কটা তল আছে, বলতে পারবে না প্রথমে। ওকে ছবি আঁকতে হবে, তারপরে ভাবতে হবে, ভেবে টেবে এরকম করে গুনবে, গুনে টুনে বলতে পারবে। আমিও পারবো না হয়তো। তো এটা কারা ভালো বলতে পারবে? এটা হচ্ছে যে আর্কিটেক্ট, এই যে আর্কিটেক্ট, হ্যাঁ, তো ওই হচ্ছে আর্কিটেক্ট বলতে পারবে। কিছু কিছু আর্কিটেক্ট আছে, ওরা শুধুমাত্র ডিজাইন করার জন্য, ও কিন্তু মানে এসে কাজ করবে না, শুধু ডিজাইন করার জন্য কোটি কোটি টাকা নেয়। কারণ ও 3Dতে ভাবতে পারে। একটা আননোন পরিবেশ, যে বিছানায় কোনোদিন ঘুমায়নি, যে বাড়িতে কোনোদিন যায়নি, সেখানটাতে গিয়ে বা যে জায়গাটায় শুধুমাত্র মাটি রয়েছে, সেই জায়গাটায় গিয়ে যে ও ভাবছে যে এই জিনিসটাকে এইভাবে দাঁড় করাতে হবে, একজন ইঞ্জিনিয়ার, একজন আর্কিটেক্ট, সেটা কি কম বড় কথা? তারপরে সেটা যখন রিয়েল মানে আসছে চোখের সামনে, সেটা খুব ভালো লাগছে দেখতে। তাহলে এই যে এই জিনিসটা, এটাকে কি বলা হচ্ছে? স্পেশিয়াল ইন্টেলিজেন্স বা স্থানিক বুদ্ধি। হ্যাঁ, ওই হচ্ছে বিষয়, বুঝলে? দেখবে এই সিনেমাগুলো। এটা কারা? আর্টিস্টস, অবভিয়াসলি তারা আর্টিস্টই হবে। আর্কিটেক্টস, পাইলটস, সেলার্স। সেলার্সদের কেন বা পাইলটদের কেন? ও তো হাওয়াতে আছে। এখন যদি অনেক জিনিসপত্র চলে এসেছে, বা সমুদ্রে যে আছে, সমুদ্রের নটিক্যাল মাইল সম্বন্ধে কোনো আইডিয়া আছে? বাড়িতে দেখে আসবে, এটা পরের দিন বলবে। সেটা মাইলে কেন মাপা না হয়ে নটিক্যাল মাইলে কেন মাপা হয়? নটিক্যাল মাইলটা বুঝে গেলেই দূরত্ব প্লাস সামনে মনে একটা ডিসটেন্স, এই সব না, ওটা মাপা হয় বেসিক্যালি। তো সমুদ্র তো মানে এটা এটা আর্থ, তো তো সমুদ্রের মানে পৃথিবীর সেন্টার রয়েছে, এখানটাতে কোনো একটা নৌকা আছে, এখান থেকে যখন এখানে আসলো, ও কতটা অ্যাঙ্গেল সামনের দিকে গেল, সেইভাবে নটিক্যাল মাইলস মাপা হয়, বুঝলে? তো পার মিনিটসে 1 নটিক্স হয় সম্ভবত। তো এই যে এই আইডিয়াগুলো, ও তো উপরে আছে, ওর নিচের যে অ্যাঙ্গেলের আইডিয়া কী করে তৈরি হবে? ওই ভিজুয়ালাইজ করছে ও। বিভিন্ন টুলস রয়েছে, তার মাধ্যমে করে, এমনি এমনি পারে না। তো এই ভিজুয়ালাইজেশন কিন্তু এখানটাতে লাগে। তাহলে এগুলো কি হচ্ছে? স্প্যাশিয়াল ইন্টেলিজেন্স, স্থানিক বুদ্ধি। এরপর হচ্ছে বডি কাইনেটিক ইন্টেলিজেন্স, কাইনেস্থেটিক, বডি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। কাদের হবে এটা? আচ্ছা, তোমরা অপশন না দেখে বলো তো, না অপশন না দেখে চেষ্টা করো, যদি বলতে পারো তাহলে বুঝে গেছো। হুম 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 ডান্সার হবে, একদম ডান্সার। আমাকে যদি এখন বলে ঋত্বিক রোশনের মতো নাচতে, জিমন্যাস্টিক করে, একদম ক্রিকেটার হবে। হুম হচ্ছে দাদা যে হুম 3 নম্বরে যেখানে ছিল স্থানিক বুদ্ধি, হুম এখানে কিন্তু সার্জেনদেরও ইয়ে করা হয়, যেহেতু ওটা সূক্ষ্ম হুম জিনিস, হুম 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 ওটাও হবে। ওটাও হবে। আচ্ছা, এগুলো আবার, আচ্ছা এখানটাতে একটা জিনিস একটু বলি, এখানে লেখা আছে কিনা জানি না। আচ্ছা দেখো, গার্ডেনার প্রথমে যখন আমরা পড়ছিলাম গার্ডেনারের থিওরি, ওখানে লেখা আছে 8 ডিস্টিংক্ট টাইপ অফ ইন্টেলিজেন্স। ডিস্টিংক্ট মানে কি? ডিস্টিংক্ট টু ইচ আদার, প্রত্যেকের থেকে প্রত্যেকে আলাদা। কিন্তু এরকম নয় যে একটা মানুষের দুটো ইন্টেলিজেন্স নাও থাকবে না, এরকম কিন্তু নয়। একটা মানুষের দুটো কি 8টা ইন্টেলিজেন্সও থাকতে পারে। কিন্তু এগুলো প্রত্যেকটা ইন্টেলিজেন্সের ডিরেকশন, যেগুলো ডিস্টিংক্ট, প্রত্যেকে আলাদা আলাদা। মানে যখন আমরা রেইনবো দেখি, তখন সেখানটায় তুমি বেনিয়া সহকলা পরপর দেখতে পাও আলাদা আলাদা করে, বেগুনের সঙ্গে নীলটা মিশে থাকে, তো ওটা ডিস্টিংক্ট নয়। ডিস্টিংক্ট কোনটা? যেটা আমরা ছবিতে দেখি, বেগুনি নীল এরকম করে যে থাকে, ওটাকে বলে ডিস্টিংক্ট, বুঝলে? এটা হচ্ছে কন্টিনিউয়াস, পরপর পরপর ওভারল্যাপ করে গেছে। তো যাই হোক, চোখটা আমি বলছি মিউজিক্যাল ইন্টেলিজেন্স।
মিউজিশিয়ানস, আর কম্পোজ করে যারা, দারুণ ইন্টেলিজেন্স। ও কম্পোজ করার আগে ভাবছে যে গানটা কীরকম হবে। সবার কম্পোজিশন শুনতে ভালো লাগে? ভালো লাগে না। কিছু কিছু পার্সন আছে যাদের কম্পোজিশন আমাদের একদম এটা দিয়ে চলে যায়। কেন? ওরা সেই ভিজুয়ালাইজ করতে পারে, ওরা সেইভাবে ভাবতে পারে গানটাকে, যেটা আমরা সাধারণ মানুষ কখনোই পারবো না। আর ডিজে, ও যে লাইভ মিক্স করছে। সিঙ্গার, আর রিদমিক সেকশন বাদ দিয়ে দিলা। ইনস্ট্রুমেন্টাল, ইনস্ট্রুমেন্টাল যারা বাজাচ্ছে। তাল বাদ দিয়ে কিছু জায়গা আছে, মানে ধরে নাও যে লয়ে যে স্পিডে একটা গান হওয়ার কথা, তাকে বলা হলো তার 70% স্পিডে হবে, বা প্রথমটুকু 100% হলো, শেষে গিয়ে 50% হলো। 100 থেকে 50 করা ইজ কোয়াইট নর্মাল, কিন্তু 100 থেকে 70 করা ওই জায়গাটাতে, এটা কিন্তু খুব কঠিন। তো ওই যে করতে করতে ওর যে অভ্যাস হয়ে গেছে, বা ও হয়তো অঙ্ক জানে না, কিন্তু ও 70% মানেটা বোঝে, কারণ ওর ওই রিদম সেকশনে ইন্টেলিজেন্সটা রয়েছে। এটাই বলা হচ্ছে কি মিউজিক্যাল ইন্টেলিজেন্স হলো। তারপর হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। ইন্টার আর ইন্ট্রা, ইন্টার আর ইন্ট্রা এই দুটোর মধ্যে পার্থক্য জানো কেউ? ইন্টার হচ্ছে নিজেদের মধ্যে, ইন্টার হচ্ছে বাইরে। মানে না, ওই বলতে গেলে ইন্টার স্কুল মানে ইন্ট্রা হচ্ছে মানে নিজের মধ্যে, আর ইন্টার মানে হচ্ছে ওটা মানে নিজের বাহিরে, মানে বলে না যে ইন্টারন্যাশনাল মানে হচ্ছে বাইরে, কিন্তু ইন্ট্রা মানে নিজের, মানে ফিলোসফি, বুঝলে? এগুলো হচ্ছে উল্টো intra, বলে মানে দিচ্ছি, হ্যাঁ দার্শনিক, মানে একদম। এরম করে মনে রাখবে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। আমরা খেলা দেখি, মানে বিভিন্ন নেশনের মধ্যে খেলা, মানে বাইরে বেরিয়ে গেল, ঠিক। আর ইন্ট্রা মানে যেটা ভেতরে, আইপিএল খেলা ভারতের বিভিন্ন স্টেটের মধ্যে হচ্ছে। তো এখানটায় দেখো আছে দুটো ইন্টেলিজেন্স আছে, একটা হচ্ছে ইন্টারপার্সোনাল, একটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। ইন্টারপার্সোনাল কি? তুমি যে তোমার বন্ধুকে বোঝো, এটাও একটা ক্ষমতা। তোমার বন্ধু কোনো দিন তোমার সঙ্গে আড্ডা মারতে আসলো, খোশ মেজাজে আছো, আড্ডা মারছো, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে তোমার যে না, ওর মনটা ঠিক নেই, তুমি ওকে বলছো, ও তখন বলছে হ্যাঁ ঠিকই তো ধরেছিস, আমার মন ঠিক নেই। তার মানে তোমার ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স ম্যাক্সিমাম, তুমি তাকে ধরতে পারছো। এটা কাদের ভালো হয়? সাইকোলজিস্ট। ওরা বুঝতে পারে সামনের পার্সনকে, দেখেই বলে দিতে পারে যে ওর কী সমস্যা হয়েছে। পুলিশ একদম চোখ দেখে বলে দেবে, ঠিক আছে। হ্যাঁ লয়ার হবে, জ্যোতিষী হবে। ও জানে যে সামনে একজন আছে, ওকে বোকা বানানো যাবে। রেলওয়ে টিটি। রেলওয়ে টিটি, ঠিক আছে। মা হবে, খুব সুন্দর উদাহরণ, মা হবে। একটা বাচ্চা যে ছোটোবেলায় কিছু মানে প্রকাশই করতে পারে না, তার কান্না দেখে বুঝে যাওয়া যে তার কোথায় সমস্যা রয়েছে, মানে এটা খুব কঠিন একটা জিনিস, যেটা একটা মার পক্ষে সম্ভব। বাবা বুঝতে পারবে না, বাবাকে বসিয়ে দাও, ও কিছুই বুঝতে পারবে না, কোনো আইডিয়া নেই ওর সম্বন্ধে। আমার বাবা তো মনে হয় ক্লাস 10 পর্যন্ত জানতোই না যে আমি কোন ক্লাসে পড়ি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখানে কি কি দিয়েছে দেখো। ইন্টারপার্সোনালে প্রথম এক্সাম্পল দিয়েছে টিচার, খুব ইম্পর্ট্যান্ট। তোমাদেরকে দেখেই বলে দেওয়া যায় যে কে কতটা পড়েছো আর কে কতটা পড়োনি, এটা একজন টিচারের বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপরে কি আছে? সোশ্যাল ওয়ার্কার্স, মাদার টেরেসা। পলিটিশিয়ানস, কীভাবে বোকা বানানো যাবে। সেলস পার্সন, কীভাবে বোকা বানানো যাবে। দুটোই, ঠিকই আছে। এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। ইন্ট্রাপার্সোনাল মানে, আচ্ছা একটু তাকাও, এটা একটু ক্লিয়ার করে দিই। এখন একটা থিওরি উঠেছে না, সেলফ লাভ। এটা ইন্ট্রাপার্সোনালকে মোটিভেট, মানে ইন্ট্রাপার্সোনালকে প্রকাশ করে। তুমি নিজেকে কতটুকু জানো। আমরা নিজেকে কিন্তু সম্পূর্ণ জানি না, আমাদের ডিসিশন প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এখানে যে এক্সাম্পলগুলো দিয়েছে, যেটা আমরা আগে আলোচনা করছিলাম, সেগুলো দিয়েছে। কী কী দিয়েছে দেখো। ফিলোসফার্স, আচ্ছা ফিলোসফার্স কারা ভালো হতে পারবে? যারা আগে নিজেকে জানবে তারাই কিন্তু ভালো ফিলোসফার হতে পারে। সাইকোলজিস্ট কারা ভালো হতে পারবে? যারা নিজের মধ্যে অ্যাপ্লাই করবে জিনিসটাকে। সামনের যে বান্দা বসে রয়েছে, যে ওর পেশেন্ট বসে রয়েছে, ও তার আগে কিন্তু নিজের মধ্যে অ্যাপ্লাই করে, দিয়ে ওকে একটা সলিউশন বলে। এই জন্য সাইকোলজিস্টরা পাগল হয়ে যায়, মানে মানে তাদের লাইফস্টাইলটা খুব ডেঞ্জারাস। সাইকোলজিস্ট, লয়ার, এদের লাইফস্টাইল খুব ডেঞ্জারাস। ওরা সামনের মানুষের এত প্রবলেম দেখে, তারপরে মনে হয় যে মানে এত প্রবলেমের মাঝখানে কী করে আমি বাঁচবো। ওরা নিজের পার্সোনাল লাইফের সঙ্গে ওগুলো কী করে রিলেট করে ফেলে। সেজন্য এরা কি, এই এই যে ইন্টেলিজেন্সটা, এটা কি বলা হচ্ছে ইন্ট্রা পার্সোনাল ইন্টেলিজেন্স, বুঝলে। দুটোই দেখতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আসবে না ওরকম, অত কঠিন অপশান আসবে না, ওরকমভাবে আসবে না, দুটোই হতে পারে।
ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স, এক্সাম্পল বলো, এক্সাম্পল বলো। নেচার নিয়ে যার অভিজ্ঞতা থাকবে ভালো, আবহাওয়াবিদ। আর যেটা জেনেটিক্সের মাধ্যমে পাওয়া যায়। কেউ যে বাগানকে ভালোবাসে, হ্যাঁ, গার্ডেন হতে পারে। কৃষক হতে পারে, একজন কৃষকের ছেলে যে হয়তো মাঠে যায়নি, কিন্তু তাও সে মাঠে গিয়ে আর একজন যে এগ্রিকালচার পড়ে এসেছে তার থেকে হয়তো ভালো ফল করতে পারে, কারণ জেনেটিক্সের মাধ্যমে সেই ইন্টেলিজেন্সটা পেয়েছে। হতেই পারে, নাও হতে পারে, চেঞ্জ হতে পারে, কিন্তু হতেও পারে। ঠিক, এটা এই আমরা কি দেখলাম, আটটা আমরা ইন্টেলিজেন্সের কি দেখলাম, দিক দেখলাম, ভাগ দেখলাম বা দিক দেখলাম। দিক বেসিক্যালি এগুলোকে বলা হচ্ছে। এটা কার থিওরি? গার্ডনারের থিওরি। ঠিক আছে, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এরপরে বিভিন্ন জন, আমরা যখন কোহলবার্গ আমরা পড়েছিলাম, পিঁয়াজে ভাইগটস্কি কোহলবার্গ, তিনজন পড়েছিলাম। তিনজন বিভিন্নভাবে দেখেছিল চাইল্ডের ডেভেলপমেন্টের স্টেজকে, চাইল্ড নিয়ে অনেক অনেক কিছু বলেছিল। ইন্টেলিজেন্স সম্বন্ধে অনেকে অনেক কিছু বলেছে। পরেরটাতে আমরা দেখছি কি, অপশন বিতে এসো। অপশন বিতে হচ্ছে স্টেনবার্গের ট্রায়ার্কিক থিওরি। আচ্ছা, স্টেনবার্গের ত্রিমুখী তত্ত্ব কি বলছে? এটা ইন্টেলিজেন্সের তিনটা অ্যাসপেক্ট আছে, মানে বুদ্ধিমত্তারই অ্যাসপেক্ট এবার আমরা আলোচনা করছি। একটাই বুদ্ধিমত্তা, তার তিনটা অ্যাসপেক্ট, তিনটা দিক। প্রথম দিক কি? প্রথম দিক হচ্ছে অ্যানালিটিক্যাল বা কম্পেনশনাল। অ্যানালিটিক্যাল মানে তুমি কোনো কিছু কতটা ভালো অ্যানালাইসিস করতে পারছো, তুমি কতটা বিশ্লেষণ করে ওর মধ্যে ঢুকতে পারছো সেটা। ঠিক, পরের কি আছে, এক্সপেরিমেন্টাল বা ক্রিয়েটিভ, তোমার এবিলিটি সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করার, বা তুমি কতটা ক্রিয়েটিভ, মানে একটা ছেলে যে সায়েন্স পড়েছে সে ফিজিক্স ল্যাবে গিয়ে যে এক্সপেরিমেন্টটা করছে সেও কিন্তু ক্রিয়েটিভ। সবার কিন্তু ভালো, আমরা এই যে রিফ্র্যাকশন পড়ালাম, এরকম আরও কিছু জিনিস আছে যেগুলোর মাধ্যমে লাইটের ওয়েভ থিওরি বোঝানো যায়। যেমন একটা জিনিস আছে, লাইট দিয়ে অন্ধকার তৈরি করা যায়, জানো? দুটো লাইটকে যদি তুমি প্রপারভাবে পাঠাও এবং প্রপার সোর্স হয়, তাহলে সেই দুটো লাইট একটা জায়গায় গিয়ে অন্ধকার তৈরি করে, ইন্টারফারেন্স অফ লাইট বলে। এটা ওয়েভ থিওরির মাধ্যমে বোঝানো যায়। তো এটা যখন এক্সপেরিমেন্ট করে, এটা সবার কিন্তু একরকম হয় না। কিছু কিছু স্টুডেন্টের ভালো হয়, একদম পরিষ্কার বোঝা যায় আলাদা আলাদা করে, হ্যাঁ। আবার কিছু কিছু স্টুডেন্টের বোঝাই যায় না। তো এটাও একটা আর্টের দিক। সেটা কি? এক্সপেরিমেন্ট বা ক্রিয়েটিভ, এক্সপেরিমেন্টাল বা ক্রিয়েটিভ। আচ্ছা, কনটেক্সচুয়াল বা প্র্যাকটিক্যাল, এটা তো তোমরা সবাই জানো যে আজকে জীবনে প্র্যাকটিক্যাল হতে হবে, এবং ইন্টেলিজেন্সের এটা একটা বড় দিক। এরপর হচ্ছে গিল্ডফোর্ডস স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট। গ্রিলফোর্ডেরও ত্রিমাত্রিক একটা তত্ত্ব আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে, বুঝলে, কার কি ত্রিমাত্রিক তত্ত্ব আছে, কে কি বলে গেছে। কাইন্ড অফ একই রকমই বলেছে গ্রিলফোর্ড। প্রথমে কি বলেছে গিলফোর্ড? অপারেশনটা আগেরটার সঙ্গে কিসের সঙ্গে যায়? অ্যানালিটিক্যালের সঙ্গে যায়। মানে ও অপারেশন করছে, জিনিসপত্র দেখছে। কন্টেন্ট, বিষয়বস্তু সম্বন্ধে আইডিয়া আছে ওর। আর প্রোডাক্টস মানে অ্যাকচুয়ালি প্রোডাক্ট কী আসবে সেটা সম্বন্ধে আইডিয়া আছে। তোমরা একটা জিনিস জানো যে আইনস্টাইন খুব ভালো ম্যাথ করতে পারতো না, জানো এটা? ভাবতে পারতো, কিন্তু ভাবতে পারতো, মানে ওর আউটকাম কি হবে, প্রোডাক্ট কি আসবে, সেই ইন্টেলিজেন্সটা ওর ম্যাক্সিমাম ছিল। অ্যালেন টিউরিং। হ্যাঁ, philosophy ওভার থিঙ্কার না, লজিক্যালি ভাবতে পারতো। ইনটিউশন ক্ষমতা ভালো ছিল যে এটার পরে কি হতে পারে। ভাবতে কি বলেছে, ভাবতে বলে আমাদেরকে এতটা করতে হয়েছে। আমি ছোটবেলায় ভাবতাম যে নিউটন কেন গ্র্যাভিটি আবিষ্কার করলো। গ্র্যাভিটি ছিল না আগে, ভালোই ছিল, আমরা উড়ে উড়ে যেতাম। আগে কি আমরা উড়ে যেতাম? গ্র্যাভিটি তখনও ছিল, ও শুধু সেটাকে বইয়ের ভাষায় প্রকাশ করেছে। তো এগুলো দরকার জীবনে, আইনস্টাইন যেগুলো দিয়েছে সেগুলোর জন্যই আমি যে ব্ল্যাক হোলের গল্পটা বললাম সেখান থেকে এসেছে, বুঝলে? তো মজা লাগবে। আচ্ছা, একটু দেখে নাও গার্ডনারের থিওরির ওখানটায়, দেখো এডুকেশনাল ইমপ্লিকেশনস আছে। শিক্ষাগত তাৎপর্য, মানে কীভাবে তুমি এই যে এই জিনিসপত্রগুলো শিখলে, তুমি অ্যাজ এ টিচার কী করে সেটা তুমি শিক্ষা ব্যবস্থায় ঢোকাবে, কী করে ঢোকাবে? তোমার কি মনে হয়? না পড়ে বলো। আচ্ছা, পড়ে বলো এবার। বলো বলো। ক্লাসে একটা গল্প পড়াচ্ছি বাংলায়। গল্পের নামটা বলি, গল্পের নামটা হচ্ছে রাখাল রাজা। ঠিক আছে, সেই গল্পটাতে লেখা আছে একটা রাখাল খুব গরিব, সে হঠাৎ করে লক্ষ্মী দেবীর একটা আশীর্বাদ পাচ্ছে এবং লক্ষ্মী দেবী বীজ দিচ্ছে তাকে ধানের, এবং সে মাঠ ভরা ধান পাচ্ছে, তারপরে তার কোনো অভাব আর থাকছে না। এইবার এই গল্পটা যে মুহূর্তে বা যেই সময় পড়ছে তার আগে থেকে যদি রবীন্দ্রনাথের আজ ধানের ক্ষেত্রে রৌদ্র ছায় এই গানটা নিয়ে
একটা সুন্দর মিউজিক বা ডান্স কোরিওগ্রাফি করি, তাহলে ওরা বেশি দুটোর মধ্যে যোগ তৈরি করতে পারবে এবং পড়াটা একটা অন্য মাত্রায় যাবে। একদম। আর এই যে সংযোগ সাধন দুটো টপিকের মধ্যে বা দুটো সাবজেক্টের মধ্যে, আর্ট ডান্স, ইন্টিগ্রেশন হ্যাঁ এটা। ডান্স এবং এখানটাতেও কিসে বাংলার গল্প, তাই তো, হুম। ল্যাঙ্গুয়েজের একটা গল্প। এটাও কিন্তু প্রোগ্রেসিভ এডুকেশনের একটা বৈশিষ্ট্য, যে টপিক সবসময় ইন্টার রিলেটেড হবে, সাবজেক্টের মধ্যেও ইন্টার রিলেশন করে পড়াতে হবে, ঠিক আছে। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এটাই। হ্যাঁ বলো। এনসিইআরটি ম্যাথ বইগুলো থাকে, হুম, হিস্ট্রি প্লাস ম্যাথ দিয়ে দেবে। হিস্ট্রি প্লাস ম্যাথ, ভাবতে পারছো কম্বিনেশনটা? তো ওটাও সম্ভব। তো এই জিনিসগুলো কিন্তু প্রোগ্রেসিভ এডুকেশনের সিবিএসসি লক্ষ্য। নতুন নর্মসে এসছে যে আর্ট হুম, ইন্টিগ্রেশন থাকতেই হবে থাকতেই হবে। প্রত্যেকটাতে। হুম প্রত্যেকটা সাবজেক্ট যাতে কোনোভাবে আর্টের সাথে রিলেটেড হয়, আর্টের যে কোনো ফর্মেশন। হুম, বোঝা গেল তাহলে আজকের পড়ানো। আর তোমাদের একটা আমি এর সাথে আরেকটা পিডিএফ দিচ্ছি, এই পিডিএফের শেষে দেখবে কিছু কিওয়ার্ড আছে, মানে কি করে তুমি মনে রাখবে সেই জিনিসপত্রগুলো আছে, আর এমসিকিউ আছে। তোমাদের হোমওয়ার্ক এই এমসিকিউগুলো বাড়ি থেকে করে আসা, পরের দিন মানে রবিবার দিনই আমার এটা লাগবে। সবাই করে আসবে, খাতায় লিখবে, লিখে নিয়ে করে আসবে। আর কিছু থিওরিও, মানে থিওরি না, কিছু টিপসও দেওয়া আছে, পেয়েছো? এনরিচ সিডিপি কিওয়ার্ড চিট শিট। আচ্ছা, একটু আমি বলে দিই এখানটাতে কয়েকটা জিনিস। ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে, যেটাকে কি বলা হয়, ইকিউ বলা হয়, যেটা আমরা সাধারণভাবে মাপতে পারি না। আইকিউ মাপতে পারি, ইকিউ মাপতে পারি না, এটা একটা জিনিস। তারপরে আছে কি, তাহলে বলছি আইকিউগুলো কি মনে রাখতেই হবে নাকি শুধু হচ্ছে অ্যাভারেজ আর হচ্ছে না না, ওরকম মনে রাখার বিষয় নেই। বর্ডার লাইন ক্রস হ্যাঁ, করছে? আইকিউ নিয়ে আলাদা ক্লাসই হবে, ও তখন ওগুলো আমি দিয়ে দেবো ওই চারটা। আর মনে রাখার, মুখস্থ করার তো কোনো বিষয় নেই জায়গাটাতে। ওই বর্ডার লাইন, কে কতটা যে মন্দ বুদ্ধি সম্পন্ন বা হাই ইন্টেলিজেন্স রয়েছে, এগুলো। আচ্ছা, কি থিঙ্কার্স 4 নম্বর পয়েন্টে এসো, পেয়েছো? দেখো জন ডিউই আছে, এ কি প্রোগ্রেসিভ এডুকেশনের জনক। আর এ কোন স্কুলের কথা বলেছিল? ল্যাব স্কুল। ল্যাব স্কুল মানে প্রোগ্রেসিভ এডুকেশন, মানে ল্যাব এক্সপেরিমেন্ট করে তুমি সেখান থেকে আইডিয়াটা পাবে। ফ্রেডরিচ ফ্রবেল কিসের কথা বলেছিল? কিন্ডার গার্টেন, এই ধরনের স্কুলগুলো হয় না, প্লে স্কুল, সেখানটাতে খেলার মাধ্যমে শিখবে। মানে ক্লাসরুমের মধ্যে, ক্লাসরুমের চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুমের বৈশিষ্ট্য কি হতে হবে একটু আমাকে বলে দাও কেউ একটা। হুম শিশুকে হচ্ছে মানে শিশুকে নিয়ে মানে শিশু মানে নিজে কোন করবে। দিকে মনোযোগ দিচ্ছে, হুম মানে টিচার ওখানে নাই, টিচার হুম হচ্ছে শিশুকে মনোযোগ দিবে, মানে হুম যা যেন মানে শিশুরা কি করতে চাইছে, কি ক্যারিকুলাম হুম অ্যাক্টিভিটিস তারা করছে, হুম ওটাতেই মনোযোগ হবে। হুম মানে হচ্ছে চাইল্ড ওখানে সেন্ট্রিক হবে, হচ্ছে স্টুডেন্টকে মানে বেশি প্রায়োরিটি দেওয়া হবে রাদার টিচারকে দেন ইয়ে টিচার। করা হবে না। একদম। আর ক্লাসরুম কেমন হবে? কালারফুল হবে। কালারফুল হবে, তার জন্য হ্যাঁ বিভিন্ন এডুয়েটস রয়েছে হ্যাঁ, যেগুলোকে ওরা ইউজ করতে পারবে। স্কোয়ার শেপের বল, জিনিসগুলো যে 3D তে তো ভিজুয়ালাইজ করতে পারতাম ছোটোবেলায়। কিউবয়েড আছে হ্যাঁ, যেগুলো ওরা মানে শেপের মধ্যে বসায়, শেপের মধ্যে বা বসায়। কোনো কিছু থেকে এক কৌটো কোনো চাল হুম বা ডাল আরেকটাতে ঢালা, হুম বিভিন্ন রকম স্কিল ডেভেলপ হুম করার জন্য। অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, এটাই হচ্ছে কিন্ডার গার্ডেন স্কুলের বৈশিষ্ট্য, বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন যেখানটাতে হবে, সেখানকার এনভায়রনমেন্ট এরকম করে তৈরি করতে হবে। মারিয়া মন্তেশ্বরী, হ্যাঁ, জার্মান ভাষায় কিন্ডার মানে চাইল্ড আর গার্ডেন মানে গার্ডেন। গার্ডেন, বুঝলে, মানে বাচ্চাদের বাচ্চাদের বাগান। হুম, মারিয়া মন্তেশ্বরী এ কি বলেছিল? সেন্সারি ট্রেনিং। সেন্সার মানে পঞ্চ ইন্দ্রিয়, বিভিন্ন আমাদের যে সেন্সার রয়েছে, সেগুলো ট্রেনিংয়ের মাধ্যমে একজন শিশু শিখবে। তারপরে কি আছে? রুশো, ন্যাচারালিজম, অনেকটা কিন্ডার গার্ডেন, কিন্তু ওকে কি করতে হবে? নেচারে রাখতে হবে। এইভাবে কে বড় হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর গিজু ভাই বাধেকা এ কি বলেছে? দিবা স্বপ্নর কথা বলা হচ্ছে। দিবা স্বপ্ন মানে একটা বাচ্চা বিভিন্ন জিনিস যে শিখবে, তার উপরে বার্ডেন হিসেবে চাপিয়ে দেওয়া হবে না। আমরা যেরকম দিবা স্বপ্ন কি দেখি, দিবা স্বপ্ন একটা ছেলে বা মেয়ে কখন দেখে, মানে এটাকে নেগেটিভ ওয়েতে দেখা হয়, যে এমন কিছু ভাবছে যেটা ওর পক্ষে সম্ভব না। তো বাচ্চাটাও যেন সেই ভাবার জায়গাটা পায়, তোমাকে সেই সুযোগটা দিতে হবে। তারপরে ও একটা কোনো একটা দিকে যাবে, সেটা ওর মিউজিক্যাল ইন্টেলিজেন্স হতে পারে, একসাথে অনেকগুলো ইন্টেলিজেন্স হতে পারে, কিন্তু সে যেন দিবা স্বপ্ন করতে পারে, সেই জায়গাটা তোমাকে দিতে হবে। এটা কে বলেছে? গিজু ভাই বাদেকা, ঠিক আছে। তারপরে চিট শিট আছে, মানে কিওয়ার্ড আছে, কি করে আমি এর আগে যেভাবে পড়াচ্ছিলাম সেরকম জিনিসপত্রগুলো আছে।
তারপরে তোমার কোশ্চেন আছে এমসিকিউ 20টা, সবাই করবে। যদিও লাস্টে এক্সপ্লেনেশন সহ আনসার দেওয়া আছে, শুধু কোনটার উত্তর কোনটা নয়, এক্সপ্লেনেশন সবাই দেওয়া আছে। উত্তর পরে দেখবে, আগে করবে এমসিকিউ। হ্যাঁ, সবাই কিন্তু এটা করে নিয়ে আসবে খাতায় লিখে, আমি দেখবো। 20টা বন্ধ করে দাও।